আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডিপার্টমেন্ট অর্থাৎ সাইকোলজি ডিপার্টমেন্টের একটা বেসিক কোর্স স্ট্যাটিস্টিক্স ইন সাইকোলজির কিছু বেসিক টার্ম যা ফার্স্ট ইয়ারদের জানা খুবই জরুরি, এগুলো নিয়ে আলোচনা করব। যেগুলো না বুঝলে স্ট্যাটিস্টিক্সের বাকি বিষয়গুলো বোঝা কষ্টকর হয়ে যায়। একটু বেসিক টপিকগুলো নিয়ে যদি দেখি, why we need statistics, variables, values, scores, frequency, level of measurement। প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, তো মেকিংয়ে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দয়া করে আমার বয়সটাও ভালো নয়, এটাকে ইগনোর করবেন। চলুন এবার শুরু করি। আমরা যদি কোনো কিছু জানতে চাই অর্থাৎ আমাদের কোনো কিছু যদি শিখতে হয়, তা আমাদের একটা বেসিক প্রশ্ন মাথার মধ্যে আসে, সেটা হচ্ছে আমরা কেন এই জিনিসটা শিখবো, আমাদের এটা প্রয়োজনীয় থাকে, আমাদের ফিউচারে এটা কোনো কাজে লাগবে কিনা। তো স্ট্যাটিস্টিক্সের বেলায় কিন্তু এই প্রশ্নটাকে অগ্রাহ্য করা যায় না। তো আমরা এই কোয়েশ্চনটা করতে পারি, হোয়াই উই নিড স্ট্যাটিস্টিক্স। তো আমাদের সাইকোলজিতে স্ট্যাটিস্টিক্সের প্রয়োজনীয়তা অনেক বেশি। আমাদের রিসার্চের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স খুব বেশি পরিমাণে ইউজ হয়ে থাকে। তাছাড়া বিহেভিয়ারাল সায়েন্স, সোশ্যাল সায়েন্সের প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু স্ট্যাটিস্টিক্স ইউজ করে থাকে। তো স্ট্যাটিস্টিক্সের আরেকটা কাজ হচ্ছে তোমার বৃহৎ পরিমাণ ডাটাকে খুব সিম্পলি ওয়েতে অ্যানালাইজ করে। এখানে 4 নম্বর অপশনটা যদি আমি দেখি, 4 নম্বর অপশনের মধ্যে আছে যে মানুষ আগামী স্প্রিংয়ে কি করবে। যদি আমি কোনো গাছের বাকল, পাতা বা জড় খেয়ে বা রুট খেয়ে ফেলি, তাহলে আমাদের কি হবে, 200 বছর পরে মানুষদের হবে কি। তো এই ধরনের উত্তর খোঁজার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স জানতে হবে। আমাদের স্ট্যাটিস্টিক্সের এগুলো উত্তর খুঁজতে হলে আমাদের স্ট্যাটিস্টিক্সের প্রয়োজনীয়তা অনেক বেশি। তাহলে আমরা এই সবগুলোর উপর ভিত্তি করে বলতে পারি স্ট্যাটিস্টিক্স ক্যান প্রিডিক্ট অর ইন্টারপ্রিট। আমরা একটা সিম্পল ডেফিনেশন দেখি স্ট্যাটিস্টিক্সের। ডেফিনেশনটা হচ্ছে, স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স। স্ট্যাটিস্টিক্স হচ্ছে ম্যাথমেটিক্সের একটা ব্রাঞ্চ, যা কিনা ডাটা অর্গানাইজ করে, অ্যানালাইজ করে এবং ইন্টারপ্রিট করে। এটার মানে হচ্ছে যে ডাটাকে একটা মানে অর্গানাইজ করে, অর্থাৎ বৃহৎ কিছু পরিমাণ ডাটা অর্গানাইজ করে, তো এই ডাটাগুলোকে আবার অ্যানালাইজ করে, আবার এই ডাটাগুলো অ্যানালাইজের উপরে একটা বৃহৎ পরিমাণ ডাটাকে ইন্টারপ্রিট করে। তো আমাদের স্ট্যাটিস্টিক্সের দুইটা ব্রাঞ্চ দেখা যায়, অর্থাৎ আমরা দুইটা ব্রাঞ্চের মধ্যে একটা হচ্ছে তোমার ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যা শুধুমাত্র ডাটা সামারাইজ এবং ডিসক্রাইবের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এটার মানে হচ্ছে একটা রিসার্চ স্টাডিকে আমরা অ্যানালাইজ করে আমরা বৃহৎ পরিমাণে একটা ডাটাকে ডিসক্রাইব বা সামারাইজ করতে পারি শুধু। এই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্যাল মেথডগুলো হচ্ছে মিন, মিডিয়ান, মোড, ভ্যারিয়েন্স, এগুলো। আরেকটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, আরেকটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, যা কিনা একটা বৃহৎ পরিমাণ ডাটার কনক্লুশন বা ইনফারেন্স করতে পারি, বা আমরা প্রিডিক্ট করতে পারি বা অনুমান করতে পারি। যেমন আমি যদি একটা সহজ উদাহরণ বলি, যেমন আমাদের গ্রামে 5,000 মানুষ আছে। আমি এখানে একটা পরীক্ষা করতে চাইছি যে আমাদের গ্রামের মানুষ স্মোকিং করে কিনা, অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ স্মোকিং করে কিনা বা এক্সট্রিমলি স্মোকিং করে কিনা। তো এই ক্ষেত্রে আমার করতে হচ্ছে 100 জনের, আমি একটা এই 5 জনের মধ্যে থেকে আমি র্যান্ডমলি 100 জন নিলাম। 100 জন নেওয়ার পরে আমি একটা রিসার্চ করলাম, রিসার্চের মধ্যে দেখলাম যে প্রায় 90% মানুষই স্মোক করে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের 1000 জনের মধ্যে 5000 জনের মধ্যেও যে 90% মানুষ স্মোক করে, এটা আমি একটা ইনফারেন্স করতে পারলাম। তো এইটাই হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ধরনের মেথড আছে, যেমন আছে বিভিন্ন ধরনের টেস্ট আছে, টি টেস্ট, তারপরে হচ্ছে অ্যানোভা, ম্যানোভা, এগুলো। যাই হোক, এগুলো আমরা পরে বিস্তারিত জানবো। তো এখন আমরা শিখবো ভেরিয়েবল কি। ভেরিয়েবল যে কোনো কিছু হতে পারে, আমরা এগুলোকে মেজারও করতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে পার্সন টু পার্সন ভেরি করে। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলি ওয়েট, মানে ওয়েট বলতে কি, কারণ একজন পার্সন টু পার্সন ওয়েট ভেরি করে। তারপর হচ্ছে ডিস্টেন্স, তো দূরত্ব ভেরি করে। জেন্ডার, মেল ফিমেল ভেরি করে। তাহলে আমরা যদি একটা নর্মাল একটা উদাহরণ দিই, অর্থাৎ সহজ যদি একটা উদাহরণের সাহায্যে যদি ভেরিয়েবলটা বুঝতে চাই, তাহলে মনে করি লেভেল অফ স্ট্রেস একটা ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটার মধ্যে আমি একটা স্কেল করলাম 0 থেকে 10 পর্যন্ত।
তো কারণ সবারই স্ট্রেস লেভেল সমান থাকে না, কারো একটু বেশি থাকে, কারো একটু কম থাকে। তো আমি যার বেশি থাকে তো তার 10-এর কাছাকাছি হবে বা তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্রেস লেভেল বা পার্সন টু পার্সন ভেরি করতেছে। তো এই ক্ষেত্রে আমি লেভেল অফ স্ট্রেস হচ্ছে একটা ভেরিয়েবল। এখন আমরা কিছু ভেরিয়েবলসের কাইন্ডস দেখব বা টাইপস দেখব। তো তার মধ্যে প্রথম ভেরিয়েবলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা কি? তো রিসার্চার এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে চেঞ্জ আনে বা কন্ট্রোল আনে এবং তারা দেখে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে বা অন্য একটা ভেরিয়েবলের মধ্যে কোনো ধরনের চেঞ্জ হয় কিনা। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ইচ্ছামতো পরিবর্তন করে এবং এই পরিবর্তনটার ইফেক্ট অন্য কোনো ভেরিয়েবলে পড়ে কিনা সেটা দেখে। তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তারপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো বললাম, এই যে অন্য কোনো একটা ভেরিয়েবলের কথা বললাম, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফলে যদি চেঞ্জ হয় কোনো জিনিস, তখন এটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাই আমি যদি এখানে ডেফিনেশনটা দেখি বা এই লাইনটা যদি দেখি, দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ দ্য ভেরিয়েবল being tested and measured in an experiment is dependent on the independent variable. অর্থাৎ এটাকে আমাদের এক্সপেরিমেন্টে আমরা এটা মেজার করতে পারি, টেস্ট করতে পারি এবং এটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। এখন আমি এটা সিম্পল যদি উদাহরণ দিই, যেমন ডিপ্রেশন, রিডাকশন, থেরাপির সাহায্যে ডিপ্রেশন যায় কিনা আমাদের এটা দেখতে হবে। এখন আমি বিভিন্ন ধরনের থেরাপি অ্যাপ্লাই করলাম, বিভিন্ন ধরনের ডিপ্রেশন রিডিউস করার জন্য কয়েকটা থেরাপি ইউজ করলাম। তো এইখানে আমি দেখতে পারি যদি মনে হয় যে ডিপ্রেশন থেরাপির কারণে কমছে, তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে থেরাপি আর ডিপ্রেশনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদের অ্যানাদার টাইপ অফ ভেরিয়েবল হচ্ছে এক্সট্রানিয়াস ভেরিয়েবল। এটাকে আমরা কম্পাউন্ডিং ভেরিয়েবলও বলে থাকি। তো এক্সট্রানিয়াস ভেরিয়েবল যেটা হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নয়, অর্থাৎ আমরা এটার কন্ট্রোল করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরে চেঞ্জেস বা কোনো ধরনের চার্জ অ্যাপ্লাই করি। তো এই ক্ষেত্রে এক্সট্রানিয়াস ভেরিয়েবলটাকে আমাদের অবশ্যই কন্ট্রোল করতে হয়, যেটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কী করতে পারে, যদি কন্ট্রোল না করি এফেক্ট করতে পারে। তো কন্ট্রোলের ভেরিয়েবল আমি উদাহরণ হিসেবে যদি বলি, ধরো আমি কোনো একটা ল্যাবরেটরিতে একটা রিসার্চ করলাম। তো এখানে যেমন হতে পারে লাইটের আলো বা ফ্যান বা হচ্ছে তোমার যদি কোনো এয়ার কন্ডিশন না থাকে বা গরম থাকে, তো এই ক্ষেত্রে আমাদের এক্সপেরিমেন্টের উপরে ইফেক্ট করতে পারে। তো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে এক্সট্রানিয়াস ভেরিয়েবল। তো আমরা ইচ্ছা করলে এগুলো কন্ট্রোল করতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের টাইপস আছে এক্সট্রানিয়াস ভেরিয়েবল, যেমন সিচুয়েশনাল ভেরিয়েবল, পার্টিসিপেন্ট ভেরিয়েবল, ইনভেস্টিগেটরি ইফেক্টস, ডিমান্ড ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ সামনে যদি আমি কোনো আরও ভিডিও বানাই তাহলে এগুলো সম্পর্কে পরে বলবো। এখন আসি ইন্টারভিনিং ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা মোটামুটি কেউ জানে না, এই ভেরিয়েবলটা কি, অনেকেই জানে না, কারণ আমরা তিনটে ভেরিয়েবলেই মোটামুটি সবাই জানে। যাই হোক, ইন্টারভিনিং ভেরিয়েবলটা বলি, এটাকে কন্ট্রোল করা যায় না, ইন্টারভিনিং ভেরিয়েবলটাকে কন্ট্রোল করা যায় না। তো আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমি মনে ধরি স্মোকিং মানুষদের কী করে আয়ু কমিয়ে দেয়, অর্থাৎ যে বেশি পরিমাণ স্মোক করবে সে তাড়াতাড়ি মারা যাবে। তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এখানে স্মোকিং আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে মানুষের আয়ু। তো এই ক্ষেত্রে ইন্টারভিনিং ভেরিয়েবল কোনটা? ইন্টারভিনিং ভেরিয়েবল হচ্ছে দরিদ্র মানুষটা কম বাঁচে, কারণ আমি তো এটাকে মেজার করতেছি না দরিদ্র মানুষটা। তার মানে এখানে ইন্টারভিনিং ভেরিয়েবলটা হচ্ছে পুয়ার কন্ডিশন অফ পিপল বা পুয়ার কন্ডিশন অফ দরিদ্র এই যে মানুষদের দরিদ্র কন্ডিশনের জন্য তারা বেশি দিন বাঁচে না বা কম বাঁচে। তো এই ক্ষেত্রে ইন্টারভিনিং ভেরিয়েবলটা কিন্তু এইটা। এখন আমরা আসি ভ্যালু, স্কোর অ্যান্ড ফ্রিকোয়েন্সি জিনিসটা কি। ভ্যালু এটা যে কোনো একটা নাম্বার, ভ্যালু হচ্ছে যে কোনো একটা নাম্বার। এটা আবার ক্যাটাগরি গুলো হতে পারে, যেমন ফিমেল, মেল। এখন আবার একে সাইকিয়াট্রিক ডায়াগনোসিক, মেজর ডিপ্রেশন, এবার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সো ফর্থ হতে পারে। এখন আমরা দেখি স্কোরটা কি। স্কোর আর ভ্যালুটা মোটামুটি একই, মানে মোটামুটি বলতে না, প্রায় এটা একটা ওভারল্যাপিং এর বিষয়ের মতো। আর যেমন
একটা ধরো আমি যে একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম আমরা ডিপ্রেশন লেভেল, তো ডিপ্রেশনের লেভেলটা দিয়েই বোঝানোর চেষ্টা করি। তো এখানে যদি 100 জন পার্টিসিপেন্ট থাকে, অর্থাৎ 100 জন পার্টিসিপেন্টের আমি যদি ডিপ্রেশন লেভেল মেজার করি, তাই এখানে ইন্ডিভিজুয়াল, তো এই প্রত্যেকটা যে স্কোর হবে এইসব প্রত্যেকটা স্কোরকে বলা হয় মানে স্কোর, যেখানে আমি প্রত্যেক নাম্বার পাবো এই নাম্বারগুলোকে বলি আমরা ইন্ডিভিজুয়াল স্কোর, প্রত্যেকটা নাম্বার ইন্ডিভিজুয়াল স্কোর। এখানে আমি যদি বলি একটা স্টুডেন্টের স্টুডেন্ট স্কোরস অন দ্য স্ট্রেস লেভেল ভেরিয়েবল, অর্থাৎ এই ডিপ্রেশন লেভেলের একটা স্কোর হচ্ছে এ ভ্যালু অফ 6, যেটা একটা স্কোরের ভ্যালু হচ্ছে 6। সহজ ভাষায় যদি বলি, এই যে আমরা এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাচ্ছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কিন্তু এক একটা স্কোর, হ্যাঁ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক একটা স্কোর। এবং যেমন এখানে যদি আমরা বলি স্টুডেন্ট স্কোর অন দ্য স্ট্রেস ভেরিয়েবল মাইট হ্যাভ এ ভ্যালু অফ 6, অর্থাৎ একটা ভেরিয়েবল একটা স্কোরের বা একজন ব্যক্তির স্কোর 6 হতে পারে বা ভ্যালু 6 হতে পারে, another student score might have a value of 8 হতে পারে। ওকে, এখন আমরা ফ্রিকোয়েন্সি, a frequency is simply count of how often a particular something occurs in our data। তো একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা ডাটার মধ্যে একটা স্কোর কতবার হয় বা একটা ভ্যালু কতবার হয়। যেমন আমি যদি আমাদের ডিপ্রেশন লেভেলটা দেখি, আচ্ছা আমরা এখানে সুন্দর করে একটু আছে, এখানে দেখি, এখানে আমাদের স্ট্রেস রেটিং, এই যে এখানে স্ট্রেস রেটিং আছে 0 থেকে 10 পর্যন্ত। তো এখানে 0 থেকে 10 পর্যন্ত থাকে, ধরি এখানে 100 জন মানুষ আছে, তো এই ক্ষেত্রে 2 হচ্ছে বা সরি ধরি 7, এই 7 স্কোর করছে 7 জন আর 6 স্কোর করছে 4 জনে। তো ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে কি আমাদের একটা ভ্যালু কতবার আছে, একটা ভ্যালু কতবার হচ্ছে কতবার আছে, তো এই কতবার থাকাটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। আশা করি বুঝাইতে পারছি। তো এখানে দুইটা টেবিল দেওয়া আছে, তো একটা টেবিল তো আমরা অলরেডি বলেই ফেলছি ভেরিয়েবল ভ্যালু স্কোরটা কি, আর একটা বলে ফেলছি ফ্রিকোয়েন্সি কি। ওকে, আমাদের ভেরিয়েবল আর একটা বিষয় হচ্ছে ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো আমরা দেখি ডিসক্রিট ভেরিয়েবল কি। তো একটা ডিসক্রিট ভেরিয়েবল একটা স্পেসিফিক ভ্যালু, এই স্পেসিফিক ভ্যালুর মধ্যে অন্য কোনো ভ্যালু হতে পারে না, অর্থাৎ এটা কোনো দশমিক মান গ্রহণ করে না। ডিসক্রিট ভেরিয়েবল দশমিক মান গ্রহণ করে না। আমরা বলতে পারি না 1.5 মানুষ, অর্থাৎ 1.5টা মানুষ বলতে পারি না। তো এখানে ডিসক্রিট ভেরিয়েবলটা হচ্ছে 5টা মানুষ বা 10টা মানুষ, এইখানে আমি কোনো দশমিকে বলতে পারি। তো এইটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। আর কন্টিনিউয়াস ভেরিয়েবলটা হচ্ছে যেখানে আমরা দশমিক ইউজ করতে পারি, অর্থাৎ আমরা দশমিক ইউজ করে বলতে পারি, যেমন 5.6 কেজি বা 1.5 কেজি, 1.5 কেজি হচ্ছে 1.5 কেজি। তো এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। এখন আমাদের সর্বশ্রেষ্ঠ অফিস হচ্ছে লেভেল অফ মেজারমেন্ট। লেভেল অফ মেজারমেন্টটাই বুঝতে অনেকের কষ্ট হয়, দেখা যাক। তো লেভেল অফ মেজারমেন্টটা হচ্ছে এরকম একটা, লেভেল অফ মেজারমেন্টের যদি ডেফিনেশন বলি, এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন যার মধ্যে নাম্বার অ্যাসাইন করা হয়। তো সাইকোলজিস্ট স্ট্যানলি স্মিথ আমাদের এই লেভেল অফ মেজারমেন্টের 4টা বেস্ট নোন ক্লাসিফিকেশন দিছে। তো এগুলোর মধ্যে আছে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। তাছাড়া আমরা লেভেল অফ মেজারমেন্টকে আরেকটা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার নিউমেরিক্যাল স্কেল, আর একটা হচ্ছে নমিনাল স্কেল বা ক্যাটাগরিক্যাল স্কেল। নমিনাল স্কেলটাকে আমরা বলতে পারি ক্যাটাগরিক্যাল স্কেল, নমিনাল স্কেল বা কোয়ালিটেটিভ স্কেল। আর আমরা নিউমেরিক্যাল স্কেলের মধ্যে আবার আছে অর্ডিনাল, ইন্টারভাল এন্ড রেশিও। এটাকে আমরা আবার বলতে পারি যে কোয়ান্টিটিভ স্কেল। আর যাই হোক, আমরা এই 4টা নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও 4টা বোঝানোর চেষ্টা করি। তো নমিনাল ভেরিয়েবল হচ্ছে জাস্ট ক্যাটাগরি, অর্থাৎ এটা ধর এখানে যদি আমি কোনো নাম্বার অ্যাসাইন করি, তো এই নাম্বার অ্যাসাইন শুধু কোনো কিছু ইন্ডিকেট করবে। যেমন আমি যদি একটা ফুটবল খেলোয়াড়দের কথা ধরি, তাহলে এই যে 12 নাম্বার, 1 নাম্বার, 10 নাম্বার এরকম আছে।
তো এই ক্ষেত্রে আমি শুধু 1 নাম্বার দিয়ে কোনো একটা পার্সন বুঝাইতে পারি বা 10 নাম্বার দিয়ে কোনো একটা পার্সন বুঝাইতে পারি। এক্ষেত্রে আমি কোনো ধরনের অর্ডার করতে পারি না, অর্থাৎ আমি 1 নাম্বার দিয়ে বলতে পারি না এই লোকটা কম গেলে, 10 নাম্বার দিয়ে বলতে পারি না এই লোকটা বেশি গেলে। তো এই ক্ষেত্রে জাস্ট আইডেন্টিফিকেশন, জাস্ট আইডেন্টিফাই। তো এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল, এটার একটা নাম বলা হয় ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এর আমরা উদাহরণ হিসেবে যদি বলি, মেল হচ্ছে 1 এবং ফিমেল হচ্ছে 2, এখানে আমি বুঝাবো না ফিমেল 1 দিয়ে মেল হচ্ছে ছোট, ফিমেল হচ্ছে বড়, এরকম না। এখন আমি যদি অর্ডিনাল স্কেলে আসি, তো আমাদের ওই যে বড় ছোট বিষয়টা এই অর্ডিনাল স্কেলের মধ্যে আসে, অর্থাৎ এখানে একটা র্যাঙ্কিং বিষয় আছে। তো আমরা কোনো কিছু র্যাঙ্ক করতে পারি। যেমন আমি যদি এখানে আছে, দ্য অ্যাজাম্পশনস হিয়ার ইজ দ্যাট দ্য ভ্যালু অফ দ্য নিউমেরিক্যাল স্কোরস টেল আস লিটল এলস আদার দেন হুইচ ইজ দ্য স্মলেস্ট এন্ড দ্য নেক্সট স্মলেস্ট এন্ড সো ফর। অর্থাৎ এটাকে একটা র্যাঙ্কিং বিষয় আছে, অর্থাৎ অর্ডারিং বিষয় আছে। তো আমরা বলতে পারি যে এটার থেকে এটা ভালো, এটার থেকে এটা ভালো, এরকম। যেমন আমি যদি এখানে দেখতে পারি যে সোশ্যাল ক্লাস সিস্টেম বা সোশ্যাল ক্লাসিফিকেশন সিস্টেম, যেমন লোয়ার ক্লাস, তারপর হচ্ছে লোয়ার মিডল ক্লাস, আপার ক্লাস। তো এখানে আমরা একটা র্যাঙ্ক করতে পারি। তো লোয়ার ক্লাস হচ্ছে লোয়ার আর মিডল ক্লাস হচ্ছে একটু ভালো, আপার ক্লাস হচ্ছে আর একটু ভালো। তো এই ক্ষেত্রে যদি আমি নাম্বার ইউজ করি, যেমন লোয়ার ক্লাসের জন্য দিলাম 1, মিডল ক্লাসের জন্য দিলাম 2, আর আপার ক্লাসের জন্য দিলাম 3। তো এই ক্ষেত্রে আমাদের একটা অর্ডারিং করতে পারি। তো এখানে 1 বলতে বোঝাচ্ছে যে আসলে এটা কম, আর 2 বলতে বোঝাচ্ছে এটা একটু বেশি, আর 3 বলতে বোঝাচ্ছে এটা একদম বেশি। তো এটা হচ্ছে অর্ডিনাল স্কেলের বিষয়। এখন আমরা আসি ইন্টারভাল স্কেল কোনটা। তো ইন্টারভাল স্কেলের মধ্যে একটা বিষয় হচ্ছে যে এইখানে the basic idea here is that in some cases the interval variables number on numerical scale are equal in size. তো এই ক্ষেত্রে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার হচ্ছে দূরত্ব, এইটা সেম স্কেলেরই অন্য দুইটা নাম্বারের দূরত্বের সমান হবে। ওকে, আমি যদি একটা সহজ উদাহরণ ইউজ করি, যেমন আমি সেন্টিমিটার স্কেল ইউজ করলাম, যেখানে কিনা 0 থেকে 1 মিটারের দূরত্ব 4 থেকে 5 সেন্টিমিটার দূরত্বের সমান। অর্থাৎ 0 থেকে 1 সেন্টিমিটারের দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, 4 থেকে 5 সেন্টিমিটার দূরত্ব 1 সেন্টিমিটার। তো এরকম একটা বোঝায়। তো যেমন আমরা টেম্পারেচার মেজার করি, একটা টেম্পারেচার আমরা মেজার করি ইন্টারভাল স্কেলে, কোনো জ্বর মেজার করি বা মানে ফিভার মেজার করি ইন্টারভাল স্কেলে, আমরা এই জানি বলে আইকিউ মেজার করি ইন্টারভাল স্কেলে। অর্থাৎ সাইকোলজির মোটামুটি ম্যাক্সিমাম কাজে আমরা ইন্টারভাল স্কেলে করি। তারপরে যাই আমরা রেশিও স্কেলটাকে, ইন্টারভাল স্কেলটাকে আবার একটা বলা ইকুয়াল ইন্টারভাল স্কেলে বলে ডাকা হয়। রেশিও স্কেলটা হচ্ছে সবচেয়ে মানে অ্যাডভান্স স্কেল, অর্থাৎ এইখানে আমরা সব কিছুই করতে পারি। একদিকে আইডেন্টিফাই তো করতেই পারি, অন্যদিকে আমরা এটা করতে পারি, র্যাঙ্কিং করতে পারি, অন্যদিকে আমি একটা অ্যাডিটিভিটি একটা বিষয় আছে যে এইটা কিন্তু রেশিও স্কেলের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমরা এখানে অ্যাবসলিউট যে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো আমরা রেশিও স্কেলে করতে পারি। আরেকটা হচ্ছে অ্যাবসলিউট জিরোর বিষয়, আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে অ্যাবসলিউট জিরো। এইটা কি? অ্যাবসলিউট জিরোটা হচ্ছে যেখানে জিরো বলতে একটা কমপ্লিট অ্যাবসেন্স বোঝায়, অর্থাৎ জিরো বলতে এখানে কিছুই নাই এরকম বোঝায়। তো এইরকম ক্ষেত্রে আমরা রেশিও স্কেল ইউজ করি। যেমন আমি যদি মনে করি, আমি যদি বলি 0 কেজি যদি বলি, তার মানে এখানে কোনো কিছুই নেই। তো এখন আমি যদি বলি 0 ডিগ্রি সেলসিয়াসের মানে কি বোঝায়? এটা কি মানে কি বোঝায় যে এখানে কোনো তাপমাত্রা নাই? না, এখানে অবশ্যই তাপমাত্রা আছে, কিন্তু 0 ডিগ্রি, তার মানে এখানে কোনো কমপ্লিট অ্যাবসেন্স নেই। তো রেশিও স্কেলটা কিছু করে এই কমপ্লিট অ্যাবসেন্সকে মেজার করে। যেমন কারো হাইট যদি বলি, আমরা যদি যদি এরকম বলি যে একজনের 2 ফুট আর একজনের 2 ফুট, তো 2 ফুট, এই 2 ফুট প্লাস যোগ করলে হবে 4 ফুটের সমান একজন ব্যক্তির। অর্থাৎ 2 ফুট প্লাস 2 ফুট যদি যোগ করি সেটা হবে 4 ফুট ব্যক্তির সমান একটা মেজার। কিন্তু আমি ইন্টারভাল স্কেলের ক্ষেত্রে যদি আমি বলি যে মনে করি যে কেউ 40, একটা স্টুডেন্ট পাইলো 40 আর একটা স্টুডেন্ট পাইলো 40, দুজনের স্কোর যোগ করে হইলো 80, আর একজন পাইলো 80। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি না এই দুইজনের মেধা যোগ করলে ওর মেধার সমান হবে, এটা আমরা বলতে পারি না। তো এইরকম ক্ষেত্রে আমরা ইন্টারভাল স্কেল ইউজ করি। আশা করি বোঝাতে পারছি।
ওকে, আমরা এখন কিছু এক্সারসাইজ দেখি এক্সারসাইজগুলো সমাধান করতে পারি কিনা। তো এখানে ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে এ ফাদার রেইজ হিজ ডটার as a 2 on a 7-point scale of crankiness. তো এই ক্র্যাঙ্কিনেস ওটা বাদ দিয়ে আমরা ক্রেজিনেস ধরি। তো এখানে বলছে যে একজন বাবা তার মেয়ের একটা 7-point স্কেলের ভ্যালু দিছে 2, 7-point স্কেলের একটা ভ্যালু 2 দিছে। তো এই ক্ষেত্রে আমাদের এ নাম্বারের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভেরিয়েবল। তো আমাদের এই পুরো যে লাইনটা আছে, অর্থাৎ এই যে পুরো লাইনটা আছে, হ্যাঁ, এই পুরো লাইনটার মধ্যে আমাদের ভেরিয়েবল কোনটা, তো আমরা ভেরিয়েবল কোনটা ধরবো? ক্র্যাঙ্কিনেস বা ক্রেজিনেস, কারণ ক্রেজিনেসের উপরেই আমরা এই স্কেলিংটা করছি, এই 7-point স্কেল বের করছি। তো ক্রেজিনেসটা হচ্ছে ভেরিয়েবল। তো হোয়াট ইজ দ্য স্কোর, তো এখানে স্কোর কোনটা? অবশ্যই 2, এই যে 2 হচ্ছে স্কোর, তার মেয়ের স্কোর হচ্ছে 2। আর যে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ভ্যালু, তো রেঞ্জ অবশ্যই বলে 2 to 7। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ নিউমেরিক এন্ড নমিনাল ভেরিয়েবল। আমি অলরেডি বলছি নিউমেরিক কোনটা। নিউমেরিক হচ্ছে যেগুলো আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ আমরা যেখানে অর্ডার করতে পারি অথবা র্যাঙ্ক করতে, প্লাস মাইনাস বা করতে পারি। তো এটা হচ্ছে নিউমেরিক ভেরিয়েবল। আর নমিনাল ভেরিয়েবল শুধু আইডেন্টিফাই করে, এখানে কোনো র্যাঙ্ক নাই, কোনো কিছু নাই। তারপর হচ্ছে এখন আমরা একটা উদাহরণ দেখি যে গিভ দ্য লেভেল অফ মেজারমেন্ট অফ ইচ অফ দ্য ফলোইং ভেরিয়েবলস। এখন আমরা নিচের ভেরিয়েবলগুলোর লেভেল অফ স্কেলিংটা ব্যবহার করার চেষ্টা করি। যেমন এ পার্সনস ন্যাশনালিটি, মেক্সিকান, চাইনিজ, ইথিওপিয়ান, অস্ট্রেলিয়ান, ইট এগুলা কি? এগুলো অফকোর্স নমিনাল লেভেলের মধ্যে আছে, কারণ মেক্সিকান, চাইনিজ, ইথিওপিয়ান, অস্ট্রেলিয়ান দ্বারা কোনো ধরনের র্যাঙ্ক বোঝাচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের নমিনাল লেভেলের মধ্যে আছে। তারপরে আমরা বলতে পারি এ পারসন স্কোর অন এ স্ট্যান্ডার্ড আইকিউ টেস্ট। একটু আগে আমি আইকিউ টেস্ট বলছিলাম যে ইন্টারভ্যাল লেভেলে থাকে, তো আইকিউ টেস্ট অবশ্যই ইন্টারভ্যাল লেভেলে, এটাকে আমরা ইকুয়াল ইন্টারভ্যালও বলে থাকি। তারপরে হচ্ছে এ পারসন প্লেস অন ওয়েটিং লিস্ট, এ পারসন প্লেস হচ্ছে অন ওয়েটিং লিস্ট, অর্থাৎ একটা ওয়েটিং লিস্টের মধ্যে একটা পারসন যে জায়গাটা হতে পারে সে থার্ড লিস্টে আছে বা সেকেন্ড লিস্টে আছে বা ফার্স্ট লিস্টে আছে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে অর্ডিনাল স্কেল বা অর্ডিনাল মেজারমেন্টের মধ্যে আছে। তারপর 4 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস ভেরিয়েবল। এগুলো আমরা জানি ডিসক্রিট ভেরিয়েবলটা কি করে, দশমিক মান নিতে পারে না, আর কন্টিনিউয়াস ভেরিয়েবলটা হচ্ছে দশমিক মান নিতে পারে। যেমন ডিসক্রিট ভেরিয়েবলের উদাহরণ যদি বলি, সেটা হচ্ছে 5টা মানুষ বা 5টা পাকা, এইটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবলের উদাহরণ। আর কন্টিনিউয়াস ভেরিয়েবলের উদাহরণ হচ্ছে 5.6 কেজি আলু, এরকম। এই যে উত্তরগুলো হচ্ছে এখানে দেয়া আছে, উত্তরগুলো দেখতে পারি, সমস্যা নেই। আমাদের প্রথম ছিল ক্র্যাঙ্কিনেস বা ক্রেজিনেস ছিল, আর 2 ছিল স্কোর, 1 to 7 ছিল স্কোর রেঞ্জ। এগুলো হচ্ছে দুইটা ডেফিনেশন দেওয়া আছে, নমিনাল, ইকুয়াল ইন্টারভাল এন্ড র্যাঙ্ক অর্ডার। আমরা র্যাঙ্ক অর্ডারটাকে এখানে অর্ডিনাল স্কেল বলছি, আর ইকুয়াল ইন্টারভালকে আমরা ইন্টারভাল স্কেল বলছি। ওকে, ডিসক্রিট ভেরিয়েবল। তো সম্ভবত এইটাই লাস্ট স্লাইড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসলে আমি নিশ্চয়তা দিচ্ছি না সামনে আর কোনো ভিডিও বানাবো কিনা, কারণ এটা অনেক টাইম কনজিউমিং বিষয়। যাই হোক, আমরা লেকচারটা শেষ করলাম এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।